ক্যান্ডিস লেভেল মে 2026 এর যে ব্যাচ আমার আছে তাদের প্রস্তুতির জন্য আমি কিছু পরীক্ষা নিচ্ছি নিয়মিত। তো সেই নিয়মিত পরীক্ষারই দ্বিতীয় পরীক্ষাটি থ্রি পেপার ওয়ান এর একটি ফিডব্যাক এখন আমি দিই। কারণ সরাসরি ক্লাস দেওয়ার সুযোগ হয়নি, দুটি ক্লাস মিস গিয়েছে। তো সেই কথা বিবেচনা করে আমি আসলে এই ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সেই ফিডব্যাকটা দিচ্ছি। আশা করি আমার শিক্ষার্থীরা সেই ভিডিওটি দেখবে, মনোযোগ দিয়ে শুনবে। কারণ আমাদের আসলে আমার যে কয়জন শিক্ষার্থী এখন বর্তমানে আছে আমি তাদের নিয়ে খুবই আশাবাদী, তারা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। তারা চাইলে একটু পরিশ্রম করলে তারা খুব সুন্দর একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে। জাস্ট তাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভুলগুলো আইডেন্টিফাই করা, সেগুলো নিয়ে কাজ করা, নিয়মিত অনুশীলন করা এবং আমার গাইডলাইন মেনে চলা। আমি যতটুকু, কারণ আমি খুব বেশি পড়ার প্রেশার দেই না এবং খুব বেশি পরিমাণে কাজের প্রেশারও দেই না, কিন্তু আমি চেষ্টা করি আমার প্রতিটি শিক্ষার্থী যেন একটা ট্র্যাকে থাকে, পড়ার সাথে রিলেটেড থাকে এবং তার নিজের ভুলগুলোকে আইডেন্টিফাই করে সেই জায়গাতে কাজ করতে পারে। কারণ মোটামুটি বেসিক লেভেলটা অনেকেই অতিক্রম করে ফেলছে। সেই জায়গা থেকে আমি বলবো যে টি বা টির খাতাগুলো ফিডব্যাক দেওয়ার সময় কিন্তু আসলে নাম্বার চাই আসুক না কেন, অনেক জায়গায় কিন্তু অনেকগুলো বিষয় চোখে পড়েছে আমার, এবং সেগুলো আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী আসলে জেনে রাখা দরকার এবং সেই অনুযায়ী কাজ করা শুরু করা দরকার। তার কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমার কোশ্চেন পেপারটাতে। এখানে দেখা যাচ্ছে 3 অক্টোবর 2025 এই মাসের শুরুতে আমি পরীক্ষাটা নিয়েছিলাম। তো এখানে পেপার ওয়ানে ছিল একটা চিঠি এবং একটা প্রতিবেদন লেখা। তো আমি বারবার বলেছি যে 2026 এ, মানে 2026 এ হচ্ছে চিঠি এবং প্রতিবেদন আসার সম্ভাবনা খুব বেশি। মানে আমার মনে হয় চিঠি তো স্বাভাবিকভাবে প্রতি বছরই আসে, আর এবারে তার অল্টারনেটিভ অপশনটা প্রতিবেদন থাকার একটা সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই দুটা প্যাটার্ন শিখতেই হবে, লেটার রাইটিং অ্যান্ড রিপোর্ট রাইটিং। বাট ডায়লগ রাইটিং অ্যান্ড স্পিচ রাইটিং এই দুটো ব্যাপারও শিখে রাখতে হবে, অ্যাটলিস্ট ততটুকু শিখে রাখতে হবে যেটা কিভাবে লিখতে হয়, কিভাবে লিখতে ভালো হয় সেটা যেন আমরা বুঝতে পারি। তো চলুন দেখি আমরা আমাদের টপিকটা কি ছিল। বিশ্বমি চিঠি লিখেছে, দু একজন সম্ভবত প্রতিবেদন লিখেছে, বাকিরা সবাই চিঠি লিখেছে। চিঠির টপিকটা কি আমাদের কিন্তু সবসময় আমি বলি, প্রশ্নটা যখন হাতে পাবে সবার আগে তোমাকে প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা লাইন পড়তে হবে, প্রত্যেকটা পয়েন্টের দিকে মনোযোগ দিতে হবে এবং তারপরে প্ল্যানিং করতে হবে যে আমি আসলে এই প্রশ্নের উত্তরের জন্য কি কি লিখবো, কোন ওয়ার্ডটাতে আমার সমস্যা হচ্ছে, আমি কোন ওয়ার্ডটা বুঝতে পারছি না। যেহেতু ও লেভেল পরীক্ষার সময় কিন্তু কোনো সহযোগিতার কোনো জায়গা থাকবে না, কেউ কিন্তু সহযোগিতা করতে পারবে না। তোমাকে নিজেই সেই মোমেন্টে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে কোন ওয়ার্ডটা কি লিখবো, মানে এই ওয়ার্ডটার মিনিং কি ধরে আমি আসলে লিখবো। সেই ক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু আসলে নিজের দায়িত্বে নিতে হবে। তো কিছুদিন আগে তুমি তোমার এলাকায় একটি স্বেচ্ছাসেবক সেবামূলক কাজে অংশগ্রহণ করেছিলে। প্রথমবারের মতো এই ধরনের কাজে যুক্ত হতে পেরে তুমি যেমন অনেক কিছু শিখেছো, তেমনি ব্যাপক খুশিও হয়েছে। তোমার এই অভিজ্ঞতার কথা জানিয়ে তোমার বন্ধু রাতুল কিংবা নীলাকে একটি চিঠি লেখো। তোমার চিঠিতে নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে: কি ধরনের কাজ, কয় দিনের জন্য, কোথায়। সেখানে তুমি কোন 3টি কাজে ভূমিকা রাখলে, তোমার আনন্দিত হওয়ার 3টি কারণ। এই ধরনের কাজগুলো একজন মানুষের জীবনে ও সমাজে কি কি ভূমিকা রাখতে পারে। তো আমরা যদি আবার করবো, আমি এখানে 4টা বুলেট পয়েন্ট আমি দেখতে পাচ্ছি। আমরা এটা অলরেডি জানি যে 4টা বুলেট পয়েন্টের ভিতরে সাব পয়েন্ট আছে 3টা করে, তার মানে 4 × 3 থার্ড, 4 × 3 12। এই 12টা পয়েন্টের উত্তর আমাকে লিখতে হবে। আমি যে চিঠিটা তৈরি করব, যে চিঠি আমি লিখবো, সেইখানে এই 12টা পয়েন্ট কিন্তু থাকতে হবে, সুন্দরভাবে অর্গানাইজ ভাবে এই 12টা পয়েন্ট থাকতে হবে। আমি যদি পয়েন্ট গুলো যথাযথ উত্তর দিতে পারি, লেখাটা যদি অনেকটা গোছানো থাকে, আমি কিন্তু বেশ ভালো একটা নাম্বার পেতে পারবো। তো তাহলে আগামী তুমি কিছুদিন আগে তুমি তোমার এলাকায় একটি স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করেছিলে। স্বেচ্ছাসেবামূলক কাজে, এই শব্দের মানে যদি আমরা না বুঝি তাহলে তো অসুবিধা হয়ে যাবে, তাই না? যদি আমরা কেউ কোনো আইডিয়াই করতে না পারি, সেবা মানে যদি না জানি, স্বেচ্ছা মানে যদি না জানি, মূলক মানে কি হতে পারে এটা যদি না বুঝতে পারি, তখন লেখাটা কিন্তু কঠিন হয়ে যাবে। আমি কিন্তু ক্লাসে বলে দিয়েছিলাম
তো অনেকেই মনে করতে পারবে যে এই কথাটার মানেটা কি টাইপের হয়, সেটা কিন্তু আমি একটু হেল্প করেছিলাম। তো সেই হেল্পটুকু কিন্তু ক্যাম্পাস লেভেল বাংলা পরীক্ষাতে কিন্তু তুমি পাবা না। তো সেটা পাবা না মাথায় রেখে কিন্তু লেখাটা শুরু করতে হবে। তাহলে একটি স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ, অংশগ্রহণ মানে পার্টিসিপেট হওয়া, পার্টিসিপেশন করা। তো স্বেচ্ছাসেবামূলক কাজ মানে কি? ভলেন্টারি। স্বেচ্ছা মানে নিজের ইচ্ছা থেকে, সেবা মানে সার্ভিস, মূলক মানে টাইপ, সার্ভিস টাইপের কোনো কাজে নিজের ইচ্ছায় করা, সার্ভিসের কোনো অ্যাক্টিভিটি, যেটা তুমি অংশগ্রহণ করেছিলা প্রথমবারের মতো এই ধরনের কাজে যুক্ত হচ্ছে। তুমি আগে কোনোদিন এরকম কাজে যুক্ত হওনি। তো এবার যুক্ত হয়ে তুমি অনেক কিছু শিখেছো, অনেক কিছু তোমার লার্নিং আউটকাম ছিল, তেমনি ব্যাপক খুশি হয়েছে। শুধু লার্নিং আউটকাম না, তোমার নিজের ভালো লেগেছে, তোমার অনেক খুশি লেগেছে। তোমার এই অভিজ্ঞতার কথা জানিয়ে তোমার বন্ধু রাতুল কিংবা নীলা একটি চিঠি লিখবে। এখন তুমি তোমার এই এক্সপেরিয়েন্সটা সম্পর্কে, তোমার বন্ধু সে রাতুলও হতে পারে, নীলা হতে পারে, তাকে একটা চিঠি লিখে দাও, তোমার এক্সপেরিয়েন্সটা। তোমার চিঠিতে নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। আমি বারবার বলি যে, যে মেনশন করা পয়েন্ট সেগুলোকে অবশ্যই উল্লেখ করতে হবে, সেটাই আসলে আমাদের মার্ক আনার জায়গা। তো এটা হচ্ছে প্রশ্ন। তার মানে তুমি ভলেন্টারি কোনো একটা কাজ করেছিলা, সেইটা সম্পর্কে তুমি তোমার ফ্রেন্ডকে চিঠিটা লিখছো। 12টা পয়েন্ট কভার করতে হবে। কি ধরনের কাজ, মানে স্বেচ্ছাসেবামূলক কাজ তো অনেক রকম হতে পারে, ঠিক কোন টাইপের কাজ। তার মানে নির্দিষ্ট একটা কোনো টাইপ থাকতে হবে যে এই কাজটা আমি করছি। কয় দিনের জন্য, মানে দ্য ডিউরেশন অফ দ্য ওয়ার্কিং লাইফ, কতদিন, ক- কবে থেকে কবে কিন্তু না লিখলেও হতো। কয় দিন? 7 দিনের জন্য, 3 দিনের জন্য, 4 দিনের জন্য। অনেকে লিখেছে ডেট এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, ওকে ঠিক আছে। কিন্তু কয়দিনের জন্য আমি আসলে মেনশন জানতে চাইছি, ঠিক এক্সাক্ট পার্টিকুলার কাউন্ট অফ দা, মানে কতদিন তুমি কাজটা করেছো, কোথায়, একটা লোকেশন। সেখানে তুমি কোন 3টি কাজে ভূমিকা রাখলে। এবার বলতেছে সেখানে তুমি কোন 3টা কাজে ভূমিকা রাখছো। 3টা কাজ। এখন এই 3টা কাজ আবার কি কাজ? তুমি নিশ্চয় কোনো একটা টাইপের কাজ করতেছো, সেই টাইপের কাজের ভিতরে নিশ্চয়ই অনেকগুলো পার্ট থাকবে। তুমি যদি ডোনেট করতে চাও, কিংবা যদি তুমি রাস্তাঘাট পরিষ্কার করতে চাও, একটা এলাকা পরিষ্কার করতে চাও, কিংবা যদি একটা কোনো একটা বস্তিতে গিয়ে যদি মানুষকে সেবা দিতে চাও, কিংবা তুমি পরিবেশে গাছ লাগাতে চাও, যে কোনো একটা স্বেচ্ছাসেবামূলক কাজ, এর ভিতরে কিন্তু আরো অনেকগুলো কাজ থাকবে। যে হ্যাঁ, আমি গাছ লাগাতে গিয়ে আমি এই এই কাজটা করেছি, চারা গুলো আমি সংগ্রহ করেছি, কিংবা আমি মাটি খুঁড়ে দিয়েছি, কিংবা আমি পানি ঢেলেছি, কিংবা আমি রাস্তা পরিষ্কার করেছি গাছ লাগানোর আগে। এরকম কিন্তু সাব ওয়ার্ক থাকবে। আমি তোমার কাছ থেকে সেই 3টি কাজ জানতে চেয়েছি, যে কোন 3টা কাজে তুমি ভূমিকা রেখেছো। এখানে ভূমিকা মানে হচ্ছে রোল প্লে করছো। কোন 3টা কাজে তোমার সবচেয়ে কন্ট্রিবিউশন আছে, তোমার আনন্দিত হওয়ার 3টি কারণ, তুমি যে এই কাজটি করলে তাতে তুমি কেন আনন্দিত, 3টা কারণ তোমাকে বলতে হবে। এই ধরনের কাজগুলো একজন মানুষের জীবনে ও সমাজে কি কি ভূমিকা রাখতে পারে। এখানে দুটো প্রশ্ন আছে, আমাদের পয়েন্ট 3টা। একজন মানুষের জীবনে এবং সমাজে, দুইটা। সমাজে কি কন্ট্রিবিউশন রাখতে পারে, মানুষের জীবনে কি কন্ট্রিবিউশন রাখতে পারে। তো তাহলে আমরা, এটা আমার চয়েস যে আমি একজন মানুষের জন্য 2টা পয়েন্ট রাখবো, আর সমাজের জন্য একটা পয়েন্ট রাখবো, নাকি সমাজের জন্য 2টা পয়েন্ট রাখবো আর মানুষের জন্য একটা পয়েন্ট রাখবো। এটা আমার চয়েস, আমি এটা আমার মতো করে লিখে নিবো। তো তাহলে এখন যদি আমি একটু খাতাগুলোর কথা বলি, যে 20 জনের খাতা আমি দেখলাম, যে 20টা খাতার উপর বেস করে যদি আমি এইখানে যদি 17 থেকে 18 জন, 18 19 জনই, 18 জনই লিখেছে অন্তত, এটা যদি লেখে তাদের খাতাগুলো রিভিউ যদি আমি দিই, তাহলে কোথায় কোথায় ঝামেলা হচ্ছে, কোথায় কোথায় ভুল হয়েছে, আমি সেই দিকে জিনিসগুলো একটু মেনশন করতে চাই। দেখো, খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আমরা মিস করে গিয়েছি, এবং সেই জায়গাগুলো আমাদের মাথায় ছিল না। কিছুদিন আগে, আচ্ছা কিছুদিন আগে যদি বলা হয়, ওকে ঠিক আছে, আমরা চিঠিতে টাইম মেনশন করি না, ডেট মেনশন করি না, অনেকে করি অনেকে করি না। তো এটা কোনো ম্যাটার করে না, তুমি না লিখলেও, তারিখ না লিখলেও সমস্যা নেই, লিখলেও সমস্যা নেই। কিন্তু একটা রিলেভেন্টলি ভাবো যে কিছুদিন আগে তুমি তোমার এলাকায়, এই কিছুদিন আগে কয়দিন, তুমি কি 2022 সাল, 2021 সালের কথা লিখবা, নাকি রিসেন্ট সময় লিখলে বেটার হয়? তোমার নিজের লেখার টাইপের ক্ষেত্রে কিরকম মনে হয়? অবশ্যই খুব সমসাময়িক সময়, মানে রিসেন্ট টাইমের কথাই লেখা উচিত। কিছুদিন আগের জায়গাটা কিন্তু কেউ কেউ ভুল লিখেছে। তুমি তোমার এলাকায়, আচ্ছা তোমার এলাকা, আমরা একটু রিয়েলিটিতে আসি। আমার প্রশান্ত মহাসাগরও যাওয়া লাগবে না, আমাদের সাউথ আফ্রিকাতেও যাওয়া লাগবে না, আমাদের জাতিসংঘের হয়েও কাজ পাওয়া লাগবে না। আমি আমার এলাকার কথা ভাবি, লজিক্যাল পয়েন্ট ধরি। তুমি তোমার এলাকা, মানে তুমি একটা জায়গায় থাকো, মৃত্যু 10-এ থাকো, 12-তে থাকো, ফেসবুকে থাকো,
ক্যান্টনমেন্ট থাকো, তুমি একটা এলাকায় থাকো, সেই এলাকাটা ধরো কেন দরকার তোমার প্রশান্ত মহাসাগর দিতে হবে, কিংবা তোমার সাউথ আফ্রিকায় গিয়ে মানুষের জন্য কাজ করতে হবে, তোমার এলাকা বলা হয়েছে। তাহলে দেখো, তুমি যখন তোমার চিঠির প্লটে কোথায় বলতে গিয়ে তুমি যদি দেশের বাইরে কোনো জায়গায় বলো, কিংবা আন্তর্জাতিক একটা কাজের সাথে কথা বলো, কিংবা জাতিসংঘের হয়ে তুমি কাজ করছো, ইউনাইটেড নেশনের কাজ করছো, এটা যদি বলো, এটা কি এই প্রশ্নের সাথে রিলেভেন্ট? রিলেভেন্ট কিন্তু নাম্বার কিন্তু অনেক হারিয়ে যাওয়ার কথা। আমি অনেক কনসিডারেশনে রেখেছি এবার, কিন্তু এটা কিন্তু নাম্বারটা হারিয়ে যাওয়ার কথা না, অবশ্যই হারিয়ে যাবে। তাহলে কিছুদিন আগে টাইম পিরিয়ডটা তোমার এলাকা, তোমার লোকেশনের ভিতরে এই কাজটা তোমাকে করতে হবে। তো এই জায়গাটায় মনোযোগ দাও, যে প্লটটা বোঝার চেষ্টা করো, কি প্লটে বলা হচ্ছে। তুমি একটা সোশ্যাল ওয়ার্ক করেছো, একটা সার্ভিসের কাজ করেছো তোমার এলাকায় কিছুদিন আগে, সেইটা তোমার লাইফে ফার্স্ট টাইম ছিল। ফার্স্ট টাইম থাকা এটাও কিন্তু ফার্স্ট টাইম ছিল, সেইটা নিয়ে তুমি তোমার ফ্রেন্ডকে বলতেছো। এটা বিশাল কিছু হতে হবে না, আবার কিছুই না এরকম করতে হবে না, একটা মিডল রেঞ্জের ভিতরে একটা কোনো কাজ করো। এলাকা পরিষ্কার করো, তুমি দরিদ্র মানুষকে খাওয়াও, দরিদ্র যারা, কিংবা যারা বস্তি অঞ্চলে থাকে, যারা আন্ডার প্রিভিলাইজড, তাদের এলাকায় গিয়ে তুমি কাজ করো, তাদেরকে কিছু সার্ভিস করে। এগুলো তো করা হয়, বিভিন্ন স্কুল থেকে তোমরা করো, তাই না? তো সেইখানে এই জায়গাটাকে তুমি ফোকাস করো, যে কাজটা কি কি হবে, ডিসাইড, কয়দিনের জন্য, 7 দিনের জন্য, 3 দিনের জন্য। কেন লেখার দরকার 10 তারিখ থেকে 12 তারিখ? আমি তো তোমার কাছে চাই নাই কবে থেকে কবে, জানতেছি কদিনের জন্য। তার মানে সেই 7 দিনের জন্য। কোথায়? লোকেশন একদম মিরপুর এই পল্লবী, ইস্টার্ন হাউজিং এক্সটেনশন, ডিওএইচএস, এরকম একটা লোকেশন বলো, মানে একটা পার্টিকুলার লোকেশন বলো, বা না লেখার দরকার নাই। তোমার কাছে তো লোকেশন আসছে, তুমি কেন একটা মানে কাল্পনিক একটা নাম দাও, একটা রিয়েলিস্টিক নাম দাও, সমস্যা নেই, সমস্যা নেই। তাহলে এই 3টা পয়েন্ট তুমি লিখে ফেললা ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশনে তুমি তোমার বন্ধুকে বললা যে আমি সম্প্রতি একটা স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করে বেশ নতুন অভিজ্ঞতা অর্জন করেছি, আমার খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছে এই বিষয়টা তোমার সাথে আমি শেয়ার করি, সেই কারণে আমি এই চিঠিটি লিখছি। তো এবং সেখানে তুমি বলতে পারো, ওই যে ওই চিঠিটি লিখছি এর মধ্যে বলে দিতে পারো যে কিছুদিন আগে আমার এলাকায় এলাকার এই অংশে 3 দিনের জন্য এই একটা সুন্দর একটা কাজের আয়োজন ছিল, বৃক্ষরোপণ অভিযান ছিল, কিংবা সুস্থ মানুষদের চিকিৎসা সেবা দেওয়া, শীতের পোশাক বিতরণ, এরকম কিছু একটা নাম দিয়ে তুমি এই কাজটার কথাটা কিন্তু তুমি তোমার ইন্ট্রোতে, চিঠির ইন্ট্রোতে কিন্তু তুমি লিখে দিতে পারো। কারণ এই 3টা পয়েন্টের জন্য তোমাকে কোনো অবস্থাতেই ইন ডিটেল লিখতে হবে না, লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তো সেকেন্ড পয়েন্টে যখন যাচ্ছ, সেখানে তুমি কোন 3টি কাজের ভূমিকা রাখলে, মানে তোমার কোন 3টা কাজে কন্ট্রিবিউশন ছিল ওই স্বেচ্ছাসেবক মূলক কাজটার ক্ষেত্রে। তো অনেকে খাতার ভিতরে লেখো আমি সেখানে এই 3টি কাজ করেছিলাম, বারবার আমি বলি, সবাইকে বলি, এই যে 3টি কাজ করেছি এইটা বলা তো। তুমি কাজ করছো, আমি এখানে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কাজে অংশগ্রহণ করেছিলাম। আমি এই চারাগুলো নিয়ে এসেছি, চারাগুলোকে সেট আপ করেছি, কিংবা আমি কাপড় এনেছি, ওদের খাবার বের ব্যবস্থা করেছি, বই খাতা দিয়েছি। বলো, 3টা বলে দিচ্ছ, কিন্তু কখনোই উল্লেখ করার দরকার নেই যে আমি কোন 3টি কাজ করেছি, কিংবা 3টি বিশেষ কাজ আমাকে করতে হয়েছে, কিংবা প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত। এটা লেখার দরকার নেই, এটা লেখার কোয়ালিটি খারাপ করে যায়। তুমি 3টি কাজকে মেনশন করবে, এটা আমরা জানি। প্রশ্ন অনুযায়ী আমাদের কাছে ডিমান্ড আছে, তোমাকে সেই অনুযায়ী 3টাই লিখতে হবে। তুমি 3টা খুবই টু বি স্পেসিফিক 3টা কাজ দিবা, দিয়ে ওটা বলে দিবা, কিন্তু 3টি কথাটা লিখবা। সেম, তোমার আনন্দিত হওয়ার 3টি কারণ, তুমি কেন এই কাজটা করে আনন্দিত হয়েছে তার 3টা কারণ বলতে হবে। 3টি কারণ কথাটি উল্লেখ না করে তুমি কি 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 কারণে খুশি হয়েছো, আনন্দিত হয়েছো, সেটা তুমি ব্যাখ্যা করবে। এবং লাস্টে গিয়ে ওই যে যেটা বলেছিলাম, মানুষের জীবনে এবং সমাজে কি ভূমিকা রাখছে, 2টা অপশন থাকছে, মানুষের জীবন এবং সমাজ। তুমি সমাজের জন্য 2টা পয়েন্ট নিতে পারো, কিংবা মানুষের জন্য 2টা পয়েন্ট নিতে পারো। যার জন্য 2টা পয়েন্ট নিবা, আরেকটা অপশনের জন্য একটা পয়েন্ট নিবা। হতে পারে এই ধরনের কাজের মাধ্যমে একজন মানুষ তার জীবন দক্ষতা অর্জন করতে পারে, হতে পারে এটা তার ভবিষ্যৎ কর্মজীবন কিংবা পড়ালেখা উচ্চশিক্ষায় সহযোগিতা করতে পারে। 2টাই তুমি লিখতে পারো। এবং সমাজে এটা আসলে একটা ইতিবাচক প্রভাব ফেলে, যখন একটা গ্রুপ কাজ করে, সেটা দেখে আর অনেকের মানুষের জন্য কাজ করার আগ্রহ তৈরি হয়। এটা কাজের মানুষের জন্য, মানুষের যে মানবতার জায়গা, সেই জায়গাটা একটা বিকাশ লাভ করে। তো এরকম কিছু একটা পয়েন্ট এবং ব্যক্তির 2টা পয়েন্ট দিয়ে তুমি
লেখাটা শেষ করো। লেখার ক্ষেত্রে এই চিঠি ম্যাক্সিমামই ভালো লিখেছো, ভালো লিখতে হচ্ছে যে এই প্যাটার্নটা তোমরা ফলো করতে জানো এবং এই প্যাটার্নে লিখেছো। কিন্তু এই ছোট 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 ভুল, কোন লোকেশনে কাজ করলে, কি কাজ করলে, তিনটি কাজ না, মানে তিনটি কাজ কতটা মেনশন করা যাবে না, এই জিনিসগুলো দিকে একটু মনোযোগ দাও। যদি আমি খাতাটা দিব যখন, তখন দেখবা কেউ যদি 22 এর নিচে যায় যে পেয়েছো, তাদের লেখাটার প্রতি মনোযোগ দিতে হবে 22, এবং এর উপরে যারা আছে তাদের লেখা মোটামুটি ভালো। কিন্তু তার মানে এই না যে তার প্রিপারেশন নিতে হবে না, তার প্র্যাকটিস করতে হবে না, তাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড সেকেন্ড পয়েন্টে যদি চাই, রিপোর্ট রাইটিং সম্ভবত এক দুইজন লিখেছিল। বর্তমান সময়ে যে কোনো বিষয় সম্পর্কে জানার জন্য ইন্টারনেট সবচেয়ে সহজ ও সুবিধাজনক মাধ্যম। তবুও আমাদের বই পড়া প্রয়োজন। এই বিষয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন লেখো। তোমার প্রতিবেদন নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। জ্ঞান অর্জনের জন্য ইন্টারনেট কিভাবে সহযোগিতা করছে, বই পড়ার আগ্রহ কমে যাওয়ার তিনটি কারণ, বই পড়ার তিনটি প্রয়োজনীয়তা, বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য কি কি করণীয়। তো তার মানে এখানে বলতেছে যে ইন্টারনেটের কারণে আমাদের বই পড়ার প্রয়োজনীয়তা কমে আসতেছে। আমরা ইন্টারনেটের মাধ্যমে খুব সহজে, সুবিধাজনক ভাবে অনেক তথ্য জানতে পারি, কোনো বিষয় সম্পর্কে জানতে পারি, কিন্তু তারপরও না আমাদের বই পড়া উচিত। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে এখন তোমাকে ফাইন্ড আউট করতে হবে না কোন বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইন্টারনেট সুযোগ সুবিধা, ইন্টারনেটের অসুবিধা, এগুলো জানতে চাইছে না, ইন্টারনেটের অসুবিধা জানতে চাওয়া হয় না। জানতে চাওয়া হয়েছে যে বই পড়ার প্রয়োজনীয়তা, বই কেন পড়া উচিত। এই বিষয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন লেখো। তোমার প্রতিবেদনের নিচে বিষয়গুলো অবশ্যই উল্লেখ করছে। তো আমরা জানি রিপোর্ট রাইটিং এর জন্য একটা হেডলাইন দিতে হয়। রিপোর্ট মানে কি? রিপোর্ট, রিপোর্ট কিংবা প্রতিবেদন যেটা হচ্ছে নিউজ পেপার কিংবা আর্টিকেল কিংবা ম্যাগাজিনে পাবলিশড হয়, কিংবা অনলাইনে এখন আমরা বিভিন্ন নিউজ পোর্টাল থেকে রিপোর্ট পড়ি। রিপোর্ট গুলোর ক্ষেত্রে কি হয়, একটা হেডিং থাকে, হেডলাইন থাকে। আমরা যে লিঙ্কে ক্লিক করে নিউজটা পড়ি, যে লিঙ্কটা বোল্ড করে লেখা থাকে, সেটাকে আমরা হেডলাইন বলতে পারি। ওই হেডলাইনটা আবার আমাদের যে উইন্ডোটা চালু হয়, যে পেজটা চালু হয়, সেখানেও কিন্তু থাকে, শুরুতে একটু বড় করে বোল্ড করে। তো সেটাকে বলা হয় হেডলাইন। হেডলাইন মাস্ট, হেডলাইন লিখতে হবে, এটার উপর ক্লিক করে হেডলাইন লিখতে হবে এমন কোনো না। হেডলাইন লেখার অনেক নিয়ম আছে, হেডলাইন নিয়ে অনেক ডিটেল জানতে হয়। একটা ভালো রিপোর্ট রাইটিং এর জন্য হেডলাইন খুবই ইম্পর্টেন্ট, বাট আমাদের জন্য না, আমাদের এত প্যারা নেওয়ার দরকার না। আমরা এই টপিকের উপর বেস করে একটা মোটামুটি সাধারণ একটা শিরোনাম দিলেই হবে, কিন্তু দিতে হবে, না দিলে সমস্যা, দিতে হবে। তো একটা হেডলাইন দিলে দেন এরপর থেকে তুমি লেখা শুরু করলে। আমরা জানি চিঠি প্রতিবেদন সবগুলো 120 শব্দে লেখার কথা বলা থাকে, মানে ক্যামব্রিজ তোমাকে সাজেস্ট করতে প্রায় 120 শব্দে না, তুমি 120 শব্দে লিখলেই ওনাদের ডিমান্ড অনুযায়ী 12টা পয়েন্ট এবং পয়েন্টের এবং চিঠি কিংবা প্রতিবেদনের ফরম্যাট অনুযায়ী সেটা বসিয়ে দেওয়া সম্ভব। সেই জায়গা থেকে 120 শব্দ তারা বলে। প্রত্যেকটা পয়েন্টের জন্য 10টা করে শব্দ যদি আমরা ধরি, তাহলে 120 শব্দ হচ্ছে। কিন্তু আলটিমেটলি চিঠি প্রতিবেদন এগুলো আমরা 120 শব্দে লিখতে পারি না, আমাদের সেটা কম করে হলে 150 160 পর্যন্ত চলে যায়। তা আমি সবসময় একটা জিনিস বলি, তা আমার পরামর্শ সেটা হচ্ছে 200 শব্দের নিচে লিখতে, অবশ্যই নট মোর দেন 200, লেস দেন 200, 180, 190, ম্যাক্স 190। কারণ কি, এই 30 নাম্বারের জন্য এই যে 190টা শব্দ তুমি লিখতেছো, তোমাকে কিন্তু রচনায় গিয়ে লিখতে হবে টাইট নাম্বারের জন্য 200+। মানে মেনশন করে দিচ্ছে 200, এবং ওখানেও গিয়ে কিন্তু তুমি 200 শব্দের বেশি লিখতে। তাহলে একটা ব্যালেন্স আনার জন্য এখানে তুমি 150 160 লেখো, ওখানে যদি 260 270 লেখো, লেখাটার মধ্যে কিন্তু ব্যালেন্স আসবে। আমি কপিগুলো দেখাবো, অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে চেষ্টা অনেক দারুণ লিখছো, রচনাটা অল্প লিখে রেখে দিয়েছো। এটা কিন্তু তোমার পেপার 1 এ দুইটা সেকশনের উপরে, মানে প্রতিবেদনের উপরে মার্কিং এর একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং পেপার অবশ্যই মানে পেপার 1 এর চিঠি অংশে, রচনা অংশে তো অবশ্যই সেটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। সেটা মাথায় রেখে তোমাকে ওয়ার্ড লিমিটের কথা বাসায় লিখে লেখা শুরু করতে হবে। প্রতিবেদনের কোনো ভূমিকা লাগে না, সেই অর্থে ভূমিকা লাগে না যে ইন ডিটেল কিংবা বই কি, ইন্টারনেট কি, এগুলো নিয়ে অনেক কিছু লিখতে হয় না। আমরা সরাসরি টু দি পয়েন্টে লেখা শুরু করতে পারি। একটা লাইন কিছু একটা লিখবো, ইন্টারনেট বই এগুলো সম্পর্কিত একটা লাইন আমরা লিখবো। লেখার পরেই আমরা চলে যাবো আমাদের পয়েন্টে। জ্ঞান অর্জনের জন্য ইন্টারনেট কিভাবে সহজ, আমাদের নলেজ, মানে আমরা নলেজ কিভাবে ইন্টারনেট আমরা হেল্প করে। দেখো এখন ইন্টারনেটে বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন লাইব্রেরি আছে, বিভিন্ন বই আছে, এবং এখন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আছে, তারা আমাকে খুব দ্রুত ইনফরমেশন পাঠাতে। এআই এর মাধ্যমে আমি যে কোনো বিষয়ের যে কোনো তথ্যে
জিস্ট খুব দ্রুত জেনে নিতে পারি। তো এটা খুব দ্রুত ভাবে মানে তথ্যগুলো কালেক্ট করতে সহযোগিতা করতেছে, যেগুলো জানতে সহযোগিতা করছে এবং খুঁজে বের করতে সহযোগিতা করছে। বই পড়ার আগ্রহ কমে যাওয়ার তিনটি কারণ, এবং এই কারণে না, বই পড়ার আগ্রহ কমে গেছে কারণ বইতে একটা নলেজ সম্পর্কে একটা লিমিটেড এডিশন থাকে, এবং সেটা একটা ওয়েটফুল জিনিস, সেটাকে আলাদা করে বাজার থেকে কিনতে হয়। সব সময় সব জায়গায় আমরা পাই না। এটা আমাদের একটু সংগ্রহ করার একটা কষ্ট করতে হয়। সেই বইটা নিয়ে পড়ার জন্য আমাদের একটা লং প্রসেসের ভিতরে যাওয়া লাগে, আমাদেরকে নিজেকে একটু সেট আপ করতে হবে, একটু স্থির হতে হয়, তারপর আমরা আসলে বইটা নিয়ে বসতে পারি, পড়াটা শুরু করতে পারি। এবং তারপর দেখা যায় বই পড়তে পড়তে আমরা ক্লান্ত হয়ে যাই, অল্প কিছু বই পেজ পড়ার পর আমরা পড়তে পারি না, আমাদের টায়ার্ড লাগে, কিংবা একটা ডিটেল ইনফরমেশন আমরা সেই বই থেকে পাই না। এই বিভিন্ন কারণে আমরা প্রিন্টেড বইয়ের ক্ষেত্রে আমরা প্রিন্টেড বইটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু বই পড়ার তিনটি বই, কিন্তু বই তারপরও কিন্তু বই পড়া লাগবে। এটা গোটা বই পড়ার আগ্রহ কেন কমে গেছে তার reason দেখলাম, খুবই লজিক্যাল রিজন। কিন্তু তারপরও আমরা বলবো যে না, তবুও বই পড়ার দরকার আছে, বই পড়ার প্র্যাকটিসটা প্রয়োজন আছে। এটা কিভাবে? কারণ বই পড়লে আমরা, বই সাধারণত একটা ভালো বই অনেক যাচাই বাছাই করে নলেজকে প্রেজেন্ট করে, দেখা যায় যে, এবং যতটুকু প্রয়োজন বয়স এবং লেভেল অনুযায়ী বইগুলো বানানো হয়, যে কোন লেভেলের মানুষের জন্য কতটুকু বইগুলো করতে হবে। তো অনেক সুন্দর ভাবে গোছানো থাকে, অনেকটাই অথেন্টিক থাকে। একটা বই পাবলিশ করা হয় যখন, তখন সেখানে তথ্যগুলোকে অনেক বেশি যাচাই বাছাই করা হয়। ইন্টারনেটে অনেক র্যান্ডম ইনফরমেশন, অনেক ওয়েবসাইট আছে যেগুলো কোনোভাবে মনিটর করা হয় না, তার যা মন চাই লিখতে, সেটা আমাদেরকে বিভ্রান্ত করতে পারে। কিন্তু বইতে, প্রিন্টেড বইতে সেই ভুলটা হওয়ার সম্ভব থাকে না। এবং বই পড়ার অভ্যাসের মাধ্যমে আমরা মনোযোগ বৃদ্ধি করতে পারছি, আমাদের যে রিডিং স্কিল ডেভেলপের মাধ্যমে আমরা কাজের প্রতি কিংবা বিষয়টাকে বোঝার নেটের মাধ্যমে আমরা যত দ্রুত, যেভাবে আমরা কমফোর্টেবলি বুঝি, বই পড়ে আমরা ততটুকু বুঝতে পারি। এবং লিমিটেড নলেজ হলো যেটা আমার যতটুকু প্রয়োজন আপাতত আমি সেইটুকু বুঝতে পারি। বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য কি কি করেন? তো বই পড়ার অভ্যাসটা যদি ক্রিয়েট করতে চাই আমি, তাহলে কি করতে পারি? এখানে ব্যক্তিগত পর্যায় থেকে সামাজিক পর্যায়ে সবার ভূমিকা। একটা মানুষ নিজে থেকে যদি বই পড়ার আগ্রহ করে, তার পছন্দের বিষয়টা নিয়ে যদি একটা বই কেনে এবং একবার পড়ার চেষ্টা শুরু করে, তখন কিন্তু দেখা যাবে যে তার অভ্যাসটা তার আস্তে আস্তে গড়ে উঠবে। বিদ্যালয় কিংবা অন্যান্য প্রতিষ্ঠানগুলোরও এক্ষেত্রে বিদ্যালয়তে শুধুমাত্র একাডেমিক বইগুলো পড়ানো না, পাশাপাশি অন্যান্য বই, সাহিত্যের বই, বিজ্ঞানের বই, ব্যবসা বাণিজ্যের বই, অনেক রকম বই আছে। সেই বইগুলো যদি বাচ্চাদের ধীরে ধীরে পড়ার আগ্রহ তৈরি করা যায়, সেগুলো বেশ করে যদি প্রতিযোগিতা, কুইজ অনুষ্ঠান, বিতর্ক অনুষ্ঠান আয়োজন করা হয়, তখন দেখা যাবে বইটা পড়ার প্রতি বাচ্চারা আগ্রহ পাবে। কিন্তু পরিবার এবং আত্মীয় স্বজন, প্রতিবেশী, এদেরও ভূমিকা আছে। তারা যদি শিক্ষার্থীদের আয়, বাচ্চা আশেপাশের শিশুদের, বাচ্চাদের বই উপহার দেয়, বই পড়ার জন্য উৎসাহিত করে, সেটা কিন্তু একটা কাজ, যে তাদেরকে বোঝানো যে বিষয়টা কেন গুরুত্বপূর্ণ। তো এইভাবে কিন্তু পয়েন্টগুলো লিখতে হবে। আমি এই লেখাগুলো, আমি কিন্তু এটা পাইনি, আমি যে দুজনের কথা আমার মনে পড়ছে, দুজনের লেখাতে কিন্তু এই জিনিসগুলো তেমন ফুটে উঠবে নাই। সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রশ্নটা বোঝা, প্রশ্নটা ভালো করে আছে, প্রয়োজনীয় পয়েন্ট গুলোকে আগে পয়েন্ট আউট করা। আমি বারবার যেটা বলি, আমি খুব কম শিক্ষার্থীর মধ্যে এই কাজটা করতে দেখি, পয়েন্ট আউট করাটা, যে আসলে এখানে আমি কি কি পয়েন্ট লিখবো। হোক প্ল্যানিংটা ইংলিশে করো, তুমি মাইন্ড ম্যাপটা ইংলিশে করো, আমার কোনো আপত্তি নেই, তারই কোনো আপত্তি নেই। কিন্তু তুমি উত্তরটা তোমাকে বাংলায় লিখতে হবে। তুমি প্ল্যানিংটা করে সেটাকে বাংলায় এনে ফেলবে, এবং যেখানে প্ল্যানিং করবা সেটা ইরেজ করে দিবা। যেহেতু পেন্সিল দিয়ে করবা, কোশ্চেনের মধ্যেই করতে পারো, কোশ্চেনের ব্যাক পেজে করতে পারো, যে কোনো জায়গায় করতে পারো। কিন্তু যেহেতু খাতা কোশ্চেন একসাথে, এটাই আসলে সাবমিট হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ইরেজ করে দিতে হবে। এত গাঢ় করে লেখার দরকার না যে ইরেজ করলেও বুঝতেছে না। হালকা করে লিখলা, ছোট ওয়ার্ডে লিখলা, কি ওয়ার্ড গুলো লিখলা, প্ল্যানিংটা তোমার কাছে, তারপর তুমি লিখলা, তাহলে কিন্তু ভালো হবে। ওয়ার্ড লিমিট মনে রাখতে হবে, অনেকেই ওয়ার্ড লিমিট অনেক বেশি, ক্রস করে ফেলতে 250, 260, 70, 80 চলে গেছো। আমি আবার মনে করে দিচ্ছি, লেস দেন 200 নিচে অবশ্যই রাখতে হবে। এই দুইটা গেল আমাদের পেপার ওয়ানের সেকশন এ তে। মোটামুটি ভালো লিখছে, আমি আবারও বলছি, অনেক শিক্ষার্থী ভালো লিখছে। তো এটা লেখার পরে রচনা,
এবার রচনা অংশটা খুব গুরুত্বপূর্ণ। বা বোরিং বোর হয়ে যেতে পারি একবার, মানে কথার পর কথা বলে যাচ্ছি, কোনো বিরতি নাই, এর জন্য হয়তো অনেকে বিরক্ত হতে পারি আমরা একটু, কিন্তু আমি খুব দ্রুতই শেষ করার চেষ্টা করবো এবং এরপর পেপারটা নিয়ে একটু আলোচনা করবো। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনটা টপিক ছিল, সংক্ষেপে বলছি, পয়েন্ট গুলো ধরার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী কাজ করতে হবে আমাদেরকে। তিনটা টপিকের ভেতর ও লেভেলে তিনটা টপিকই থাকবে, যে কোনো একটা লিখতে হবে। 200 ওয়ার্ড বলা আছে, যেটাকে আমরা 250 টু 60, ম্যাক্স 300। 300 এর উপরে যাওয়ার দরকার নেই, কারণ তুমি 300 লিখবে আর একজন 500 লিখবে, সেম টাইপের নাম্বারই পাবে। বরঞ্চ 500 ওয়ার্ড লিখে যে ভুল পয়েন্ট গুলোর দিকে ছেড়ে চলে যাচ্ছিল, যে আলোচনার বাইরে অন্য আলোচনায় ঢুকে যাচ্ছিল, তার জন্য মার্ক কাটা যেতে পারে। সেই কথা বিবেচনায় রেখে ম্যাক্সিমাম 300 ওয়ার্ডের ভিতরে লেখাটা শেষ করতে হবে। এখানে তিনটা টপিক ছিল: দেশ ভ্রমণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, তোমার দেখা একটি বই, বিজ্ঞান মেলা, টাকা থাকলেই সুখ হওয়া যায়, পক্ষে বা বিপক্ষে তোমার মতামত। তাহলে প্রথমটা দিয়ে শুরু করি, দেশ ভ্রমণের গুরুত্ব ও প্রয়োজন। তাহলে এটা কি ধরনের রচনা, এটা একটু মাথায় রাখতে হবে। আমি বারবার বলেছি যে রচনা তিন রকমের রচনা ক্যামব্রিজ ও লেভেলে আসে আসে ব্যক্তিগত রচনা, বস্তুনিষ্ঠ রচনা ও মতামতধর্মী রচনা। এই তিন ধরনের রচনা আমাদের থাকবেই, আমরা অবভিয়াসলি এই তিন রকমের রচনা পাবো। ব্যক্তিগত রচনা মানে কোনো ব্যক্তির নিজস্ব, মানে যিনি লিখতেছেন তার আবেগ, অনুভূতি, স্মৃতি, অভিজ্ঞতা, এই বিষয়গুলো একমাত্র তার নিজস্ব কোনো ইমোশন কিংবা ফিলিংস কিংবা এক্সপিরিয়েন্স এখানে প্রকাশ পাবে। বস্তুনিষ্ঠ রচনার ক্ষেত্রে টপিকটা প্রায়োরিটি পাবে, এখানে কোনো পার্সন না, তিনি যা নিয়ে লিখতেছেন সেই টপিকটা ইম্পর্টেন্ট। সেই টপিকটা সম্পর্কে তার একটা জেনারেল ওপিনিয়ন থাকবে, তার সে বায়াসড হবে না, তার ভালো লাগে নাকি তার খারাপ লাগে সে কি মনে করে সেটা না, ওই জিনিসটা সম্পর্কিত ধারণা সে উপস্থাপন করবে। এবং মতামত ধর্মীর রচনা হচ্ছে পয়েন্ট, কোন একটা বক্তব্য থাকবে, যে বক্তব্যটার পক্ষে কিংবা বিপক্ষে, এগেনস্টে কিংবা ফরে কথা বলা যাবে, যেটা আমি এটাকে সাপোর্ট করতেছি অথবা করতেছি, এমন ভাবেই প্রশ্নটা থাকবে যেখানে আসলে লাইনটা নিয়ে বিতর্ক করা যায়, মানে ডিবেট করা যায়, যে এটার পক্ষে আমি অথবা বিপক্ষে, যে কোনো ভাবে এটা কথা বলা যাবে। তো সেই তিনটা টাইপের রচনা, তো আমিও সেই তিনটা টাইপের রচনায় দিয়েছিলাম। দেশ ভ্রমণের গুরুত্ব ও প্রয়োজন, এটা টপিক বেসিস। দেশ ভ্রমণ, অনেকে কনফিউজ হয়ে যায়, আচ্ছা তা আমার বেড়াতে যাওয়া, আচ্ছা বেড়াতে যাওয়া ঠিক আছে, তা আমি বলতেছি দেশ ভ্রমণের গুরুত্ব, অভিজ্ঞতা ও প্রয়োজনীয়তা। মানে একটা দেশ ভ্রমণে যে যায় একজন ব্যক্তি, একজন মানুষ, যে বিদেশে বেড়াতে যাবে, বিভিন্ন দেশে বেড়াতে যাবে, ভ্রমণে যাবে, এটা কেন ইম্পর্টেন্সটা, সেটা কেন জরুরি। এন্ড তোমার দেখে একটি বিজ্ঞান মেলা, এটা ব্যক্তিগত হয়ে যাচ্ছে অবভিয়াসলি, তুমি দেখেছো এরকম একটা বিজ্ঞান মেলা সম্পর্কে লিখতে হবে। এখানেও আবার একটা টুইট দেখো, বিজ্ঞান মেলা, নর্মালি কিন্তু আমাদের মাথায় কনসেপ্টটা আসে বিজ্ঞান মেলা মানে টপিক, একটা টপিক বেস লিখতে হবে, কিন্তু এখানে সামনে বলা আছে তোমার দেখা একটি। তার মানে যত রকমের বিজ্ঞান মেলা আছে ইন জেনারেল, সেটা কিন্তু জানতে চাও, ইন জেনারেল বিজ্ঞান মেলা যেমন টাইপেরই হোক, তুমি যে স্পেসিফিক একটা বিজ্ঞান মেলা দেখছো সেটা সম্পর্কে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ, টাকা থাকলেই সুখী হওয়া যায়, পক্ষে বা বিপক্ষে তোমার মতামত। টাকা থাকলেই সুখী হওয়া যায়, একটা কমেন্ট কিন্তু বলা হলো। এবার তুমি এটার পক্ষে ফরে থাকো কিংবা against থাকো, আলোচনা দেখতে হবে, একটু ভেবে দেখবা, খাতাগুলো নিয়ে দেখবা এবং আমার কথা তখন শুনে দেখবা যে মিলে কিনা, তোমার ভুলগুলোকে তুমি ফাইন্ড আউট করতে পারো কিনা। তো দেশ ভ্রমণের গুরুত্ব ও প্রয়োজন, যেটা কয়েকজন মানুষ লিখছে, খুব বেশি মানুষ না, এবং তারা সেভাবে ভুল করেনি যে নিজে আমেরিকা ঘুরতে চলে যাচ্ছে, সেটা লেখা নাই। বাট দেশ ভ্রমণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার জায়গাগুলো কিন্তু অনেক লেকিংস থেকে গেছে। কেউ হয়তো বা সংস্কৃতির কথাটা বলছে, যে বিদেশে গেলে অন্য একটা দেশে যদি আমি বেড়াতে যাই, তাহলে সেই দেশের কালচার সম্পর্কে জানতে পারবো, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে পারবো, এবং তাদের বৈচিত্র্যগুলো দেখে জানতে পারবো, তাদের সুন্দর প্রকৃতি দেখতে পারবো। কেউ এই কথাটা বলেছেন। কেউ আবার হয়তো বা এইটুকু না বলে, যে আমার যোগাযোগের দক্ষতা বাড়বে, আমি যদি বিদেশে যাই তাহলে ওই বিদেশের মানুষজনের সাথে তাদের রিচুয়াল সম্পর্কে জানতে পারবো, তাদের লাইফ স্টাইল সম্পর্কে জানতে পারবো, এবং তখন সেটা আমার নলেজকে যেমন বাড়াবে, তেমনি আমাকে ওপেন মাইন্ডেড করে তুলবে। আমি যে আমার দেশের নিজের কালচারের ভিতরে যে রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে জানি, এর বাইরেও যে আরো বৈচিত্র্য আছে সেগুলো সম্পর্কে জানতে পারবো, সেটা নিয়ে লিখেছি। কিন্তু দেখো, রচনা লিখতে গেলে তুমি এই বস্তুনিষ্ঠ টপিক বেস রচনা কিছু না, একটা ইন জেনারেল লেভেলে থাকা লাগে, যে দেশ ভ্রমণের গুরুত্ব প্রয়োজনীয়তা। তুমি যদি একটা পয়েন্টকে ফোকাস করে অনেকখানি লেখো, তোমার নাম্বার কিন্তু ভালো আসবে না। তোমাকে
বিভিন্ন পয়েন্ট থেকে আসতে হবে, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে দেখতে হবে যে আসলে দেশ ভ্রমণের গুরুত্বটা কি, প্রয়োজনটা কি। তো তাহলে তুমি এভাবে লিখতে পারতো দেশ ভ্রমণটা কি, এটা ইন্ট্রোডাকশনে লিখতে হবে। আমি বারবার বলি, আগে বলেছি যে দেশ ভ্রমণটা কি, মানুষ কেন করে, কেন বিভিন্ন দেশে বেড়াতে চায়। কাজের সূত্র হতে পারে, বেড়াতে যাওয়া মানে জাস্ট আনন্দের জন্য যেতেও পারে, আবার কাজের জন্য। এবং দেশ ভ্রমণটা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া। তো এরকম এরকম কথা, এত সহজ কথা তো এইভাবে লিখবে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর করে লিখবে। যে সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন। এবার তুমি লিখলে দেশ ভ্রমণের গুরুত্ব। গুরুত্বটা কি? গুরুত্ব, ইম্পর্টেন্স, হ্যাঁ প্রয়োজনীয়তাও ইম্পর্টেন্স, কিন্তু গুরুত্ব এবং প্রয়োজনীয়তার মধ্যে একটু পার্থক্য। গুরুত্বটা হচ্ছে তুমি যদি দেশ ভ্রমণ চাও তাহলে কি কি বেনিফিট, হ্যাঁ প্রয়োজনীয়তা হচ্ছে কেন তোমার যাওয়া উচিত। মোটামুটি উত্তর কাছাকাছি, কিন্তু তুমি আগে গুরুত্বটাকে ফোকাস করো। গুরুত্ব হচ্ছে তোমার নলেজ বাড়বে, তোমার জ্ঞান বাড়বে, তুমি ভিন্ন কালচার সম্পর্কে পারবে, এবং সেটা তোমাকে সমৃদ্ধ করবে। প্রয়োজনীয়তা কি? এটা যদি তুমি চাও তাহলে তুমি নিজেকে সমৃদ্ধ করতে পারলা, প্লাস একই কথা হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে সেটা শুধুমাত্র উম, বিভিন্ন দেশের মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ করতে পারে। তারপর হচ্ছে যেটা অর্থনৈতিক একটা ট্রানজেকশন আনতে পারে, বিদেশ ভ্রমণের মাধ্যমে অর্থনৈতিক লেনদেন হয়, ট্যুরিজমের বিকাশ ঘটে, পর্যটন শিল্পের বিকাশ ঘটে। এবং সেটা এবং তোমার সেই ঘোরাটা তুমি আরেকজনের সাথে শেয়ার করলে তার মধ্যে যে বেড়াতে যাওয়ার আগ্রহ তৈরি হতে পারে। তো এই ধরনের আলোচনাগুলো কিন্তু আনতে হবে, গুরুত্ব প্রয়োজনীয়তা, কিন্তু সেটা তোমাকে পয়েন্ট আউট করতে হবে, মানে অন্তত দেশ ভ্রমণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা লিখে তুমি নেট কিংবা বইপত্র নিয়ে বসে তোমাকে বেশ কয়েকটা গুরুত্ব এবং প্রয়োজনীয়তা খুঁজে বের করতে হবে, যেগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে। ওয়ার্ড লিমিট তো কমই আছে, তার মানে তুমি কোনো একটা পয়েন্টও ইন ডিটেইলে চলে যাবে না। দেশ ভ্রমণে একটা অন্য দেশ, তাদের সংস্কৃতি সম্পর্কে আমরা জানতে পারি, তাদের খাবার, তাদের জীবনের যাপনের ধরন, এগুলো সম্পর্কে আর দুই, আরেকটা পয়েন্টে আমি যাচ্ছি, যে দেশ ভ্রমণের মাধ্যমে আমি আমার সীমাবদ্ধ বা আমার নিজস্ব কালচার সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারি। তো এরকম ভিন্ন ভিন্ন পয়েন্ট গুলোকে না অল্প অল্প কথায় নিয়ে আসতে হবে, একটা কথাকে অনেকটা টেনে লেখা যাবে না। আমি মনে হয় বুঝাতে পারতেছি কিনা জানি না, কিন্তু তোমরা খাতাটা পড়ে আমার কথাটা একটু মিলিয়ে দেখবে যে তুমি কি শুধু একটা পয়েন্টই মানে এক কথা লিখে ফেললা কি, নাকি তুমি ভিন্ন ভিন্ন কিছু পয়েন্ট আনতে পেরে, সেটা তোমাকে ব্যক্তিগত বস্তুনিষ্ঠ রচনায় দেখতে হবে। এবার ব্যক্তিগত কথা। তোমার দেখে একটি বিজ্ঞান মেলা খুবই সহজ ছিল, আমরা লিখতে পারি সায়েন্স ফেয়ার, বিজ্ঞান মেলা, এই শেষ। কিন্তু কেউ যে লিখলা তুমি বিজ্ঞান মেলা গিয়ে ফার্স্ট হইলা, এটাকে আমি জানতে চাইছি। কিংবা প্রশ্নের টপিক এইটা, তুমি বিজ্ঞান মেলা গিয়ে কি করলে, তুমি পুরস্কার পেলাম। তোমার দেখা একটি বিজ্ঞান মেলা তুমি দেখতে গেছিলা, তুমি একটা ভিউয়ার, তুমি একটা জায়গায়, কোনো এক জায়গায়, ইভেন তুমি সেই স্কুলে পড়ো না, সেই এলাকায় থাকো না, তুমি হঠাৎ করে গেছিলা কোনো একটা জায়গায় সায়েন্স ফেয়ার হচ্ছে, কোন একটা অর্গানাইজেশন, কোন একটা বিদ্যালয় সায়েন্স ফেয়ার হচ্ছে, তোমার ভাইয়ের বিদ্যালয়, তোমার বোনের বিদ্যালয়ে একটা সায়েন্স ফেয়ার হচ্ছে, তুমি সেখানে ভিজিটর হিসেবে গেছো। এইবার লিখতা দিতে তাহলে কিন্তু লেখাটা ভালো হতো। তুমি যখন নিজে বিজ্ঞান মেলায় একজন পার্টিসিপেন্ট হয়ে যাচ্ছ, তখন কিন্তু তোমার বর্ণনা একরকম হচ্ছে, তুমি যখন একজন ভিউয়ারের জায়গা থেকে লিখতেছো, একজন রিপোর্টারের মতো করে লিখছো, তখন কিন্তু তোমার রচনাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আমি অবশ্যই বলেছি তোমার দেখা একটি বিজ্ঞান মেলা, বিজ্ঞান মেলা কি তা তো লিখতেছো, ওইখানে বিজ্ঞান মেলা আমাদের বিজ্ঞান আমাদের জীবনকে সমৃদ্ধ করে, আমাদের জানার জ্ঞান বিকাশে সহযোগিতা করে, এইসব কথা লিখবা, কিন্তু অনেক না। কারণ তোমার দেখাটা ইম্পর্টেন্ট। তুমি যে একটা পার্টিকুলার স্কুলের কিংবা একটা অর্গানাইজেশনের বিজ্ঞান মেলাটা দেখেছিলা, সেখানে তুমি কি কি দেখেছিলা, কি কি শিখেছিলা, তোমার কি মনে হয়েছে এই রকমের বিজ্ঞান মেলাটা, এই যে বিজ্ঞান মেলাটা এটা কেন ইম্পর্টেন্ট, কেন তোমার মনে হচ্ছে এরকম বিজ্ঞান মেলা আরো আয়োজন করা দরকার, কিংবা এই বিজ্ঞান মেলায় আর কি কি যুক্ত করা হলে মানুষ আরো আনন্দ পেত, আরো দেখতে যেত। এরকম পয়েন্ট কিন্তু লিখতে হবে, পয়েন্ট গুলো চলে যাবে এই জায়গায়, তোমার দেখা বিজ্ঞান মেলাটার একটা ডিসক্রিপশন অফ বিজ্ঞান মেলা কি এবং সেটা কেন প্রয়োজনীয়, তোমার দেখাটাকে ব্যাখ্যা করাটা বেশি ইম্পর্টেন্ট। তো রচনাটা পড়ে দেখবা, খাতা দিব পর, যে তুমি কতটুকু টু দি পয়েন্টে রাখতে পেরেছো। এন্ড দ্য লাস্ট ওয়ান, টাকা থাকলেই সুখী হওয়া যায়, পক্ষে বা বিপক্ষে তোমার মতামত দাও। এইখানেও কিন্তু আবার কয়েকজন ভুল করে ফেলছো, এটাও কয়েকজন লিখছো কিন্তু ভুল আছে। টাকা থাকলেই সুখী হওয়া যায়, একটা লাইন স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, যদি টাকা থাকে তাহলে সুখী, কথাটা এটাই। থাকলেই, অবশ্যই লেখা আছে থাকলেই, মানে টাকা আছে, হ্যাপি, মানে টাকা সুখ আনতে পারে এরকম কোনো আলাপ করা হচ্ছে না, টাকা আছে মানে হ্যাপি, স্টেটমেন্টটা এরকম।
এখন তুমি পক্ষে বা বিপক্ষে যাবা। তো আমি মতামত ক্লাসে আবার পড়াবো, এবং এখানে আসলে পড়ানোর বাকি অনেকেই নতুন আছে, নতুনদের তো কখনোই পড়ানো হয়নি, পুরাতন কয়েকজন অনেকদিন আগে পড়ানো হচ্ছে বা ভুলে গেছে। তো এই মতামত ধর্মী রচনা লেখার একটা প্যাটার্ন আছে। তো সেই প্যাটার্ন অনুযায়ী টাকা থাকলেই সুখী হওয়া যায়, পক্ষে বা বিপক্ষে তোমার মতামত দাও। আমি কিন্তু তোমাকে স্পেসিফিক করে দিয়েছি, তোমাকে যে কোনো একটা জায়গায় যেতে হবে, পক্ষে অর বিপক্ষে। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তাহলে তো তোমাকে বলতে হবে ইয়েস আই এগ্রি, নো আই ডোন্ট এগ্রি অর আই ডিসএগ্রি। তো এটা তো বলতে হবে ভাই। তাহলে এবং বলার পরে কি হবে, তোমার পুরো স্টেটমেন্টটা কি হবে? তুমি বলতেছো এগ্রি, সব কথা এগ্রিতে আসবে। তুমি বলতেছো ডিসএগ্রি, সব কথা ডিসএগ্রিতে যাবে, কোনো এগ্রির কথা আসা যাবে না। তো সেইভাবে গুছিয়ে কিন্তু লেখা নাই অনেকে। ওইটা লিখতে হবে টাকা থাকলে সুখী হওয়া যায়। কেউ পক্ষে লিখছে, তাহলে তার কাছে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা কি? আমাকে ওয়ার্ড দেখতে হবে। টাকা থাকলেই সুখী হওয়া যায়। কেউ পক্ষে লিখছে, তো তার কাছে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা হবে টাকা। টাকা থাকলেই সুখী হওয়া যায়। কেউ বিপক্ষে বলতেছে, তাহলে তার কাছে ইম্পর্টেন্ট শব্দটা কি? সুখ। সুখী হওয়া। টাকা ফ্যাক্টর না ভাই, সুখী হওয়ার জন্য আরো অনেক কিছু লাগে। এই জিনিসগুলো থাকলে সুখী হওয়া যায়, টাকা না থাকলেও চলে। কেউ এরকম কথা বলতেছে, তাই না? তো তাহলে পক্ষে বিপক্ষে তোমার সেই অনুযায়ী টাকা না সুখ, সেই জায়গাটা নিয়ে লিখবা। টাকা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। টাকা এমন ভাবে অর্থ, মানি এক্সচেঞ্জ ব্যবস্থা এমন ভাবে বিল্ড আপ হয়েছে যে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে টাকার গুরুত্ব অপরিসীম। আমরা টাকা ছাড়া আসলে জীবনে একটি পদক্ষেপও নিতে পারি না। আমাদের জীবনের প্রতিটি ছোট বড় ডিসিশনের সাথে টাকার একটা প্রত্যক্ষ সম্পর্ক থাকে। এবং এই টাকা থাকার না থাকার ভেতর দিয়ে কিন্তু আমরা আসলে সুখী কিংবা অসুখী হয়ে উঠি। সুতরাং আমি সহজাত স্বাভাবিকভাবে বলতেছি যে টাকা থাকলে সুখ হওয়া যায়, এই কথাটির সাথে আমি একমত। ধরো এইভাবে ইন্ট্রোডাকশনটা তুমি লিখছো। আরেকজন বললো সুখ একটি আপেক্ষিক বিষয়। সুখী হওয়ার জন্য, যেহেতু এটা মানুষের একটি মানসিক অবস্থা, তো মানুষের মনটা গুরুত্বপূর্ণ। মানুষের মন কখন ভালো থাকে কখন খারাপ থাকে, এবং কেন ভালো থাকে কেন খারাপ থাকে, সেটা সেটা আসলে বাহ্যিক কোনো বস্তু দিয়ে পরিমাপ করা যায় না। তাই টাকা এমন একটি পরিমাপক, যেটা দিয়ে আমরা হয়তো বা অনেক কিছু কিনতে পারি, হয়তো বা না, যেটা দিয়ে আমরা অনেক কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে পারি। এমনকি হতে পারে যে সুখ লাভ করা, কোনো কিছু ভোগ করার কিংবা উপভোগ করার বস্তুটাকেও হয়তো বা আমরা টাকা দিয়ে কিনতে পারি, হয়তো বা না মানে কিনতে পারি। কিন্তু শেষ পর্যন্ত ওই বস্তুটা কি আসলে আমাকে সুখী করে তোলে কি না, এবং সবাই আসলে সুখী হয় কিনা, সেই প্রশ্নটা থেকেই যায়। সেই জায়গা থেকে আমি মনে করি সুখী, টাকা থাকলেই সুখী হওয়া যায় এতটা নিশ্চিত ভাবে বলা যায় না। আমি এই কথার সাথে একমত নই। তারপর তুমি তোমার ব্যাখ্যাটা দিচ্ছ। তো ইন্ট্রোডাকশনে তোমার অবস্থানটা পক্ষে না বিপক্ষে, সেটা তোমার ইন্ট্রোডাকশনের লাস্টে গিয়ে ফাইনালাইজ করতে হবে। করার পর তুমি তো সেকেন্ড প্যারা থেকে তুমি যুক্তি দিবা, লজিক দিবা। মনে রাখতে হবে মতামত গুলো না, ওপিনিয়ন আর্গুমেন্টের বেসিসে সবসময় লজিক, লজিক দিয়ে বোঝাতে। টাকা থাকার কারণে কি কিভাবে সুখী হয়েছে এবং মানুষ কিভাবে সুখী হতে পারে, তা দুই তিনটা এক্সাম্পল দিতে হবে, বানানো এক্সাম্পল দিতে হবে, একদম সলিড এক্সাম্পল দেখানো লাগবে না। যে কোনো মানুষের যদি টাকা থাকে তাহলে সে বিদেশে বেড়াতে যেতে পারে, সে বুফে খেতে যেতে পারে, তার কোনো অসুখ হলে সে ভালো একটা হাসপাতালে যে ট্রিটমেন্টের মাধ্যমে দ্রুত সুস্থতা লাভ করতে পারে। এরকম টাকা থাকলে সুখী হওয়া যায় এর বিভিন্ন প্রেক্ষাপট তুমি ব্যাখ্যা করলে, বিভিন্ন ইনসিডেন্ট আনলে তার ব্যাখ্যা করলে দুই তিনটা। এবং এরপরে তুমি বললে যে কিন্তু কেউ কেউ মনে করে, কিছু কিছু মানুষ মনে করে, মানে অপোনেন্ট কি বলতেছে সেটা তোমাকে একটু লিখতে হবে। তারা বলে দিল যে ভাই দ্রুত ট্রিটমেন্ট করলে কি হবে, তার মানে কি সে সুস্থ হয়ে গেল, তার পেইনটা কি কমে গেল, এরকম। তাদের কোনো লজিকা তোমার কথাগুলো, তুমি যে পয়েন্ট গুলো ব্যাখ্যা করলে সেখান থেকে কিছু পয়েন্ট এনে বলবা যে তারা এগুলাকে অস্বীকার করছে। তারপর তুমি কাউন্টার দিবে যে কিন্তু এটা আসলে তাদের ভুল ধারণা। কারণ যে মানুষটা অসুস্থ হয়ে একটা সাধারণ হাসপাতালে ফ্লোরে শুয়ে কাতরাচ্ছে, আর যে লোকটা একটা ভালো হাসপাতালে একটা সুন্দর কেবিনে সুন্দর নার্স, মানে সুন্দরভাবে নার্সের সেবার মাধ্যমে ট্রিটমেন্ট পাচ্ছে, দুজনের অবস্থান আলাদা, দুজনের পেইনের লেভেলও আলাদা। তো তার মানে এখানে টাকাটা কিন্তু তার কষ্টকে লাঘব করে আনতে পারছে। তো সেই দিক থেকে আমরা বলতে পারি। তো এইভাবে তুমি তোমার কাউন্টারটা দিয়ে দেন কনক্লুশনে যাবা। কনক্লুশন সবসময় ইন্ট্রো অ্যান্ড বডির একটা মূল কথাগুলোর একটা সামারি হতে হয়, একটা স্টেটমেন্ট হতে হয়, তোমার ওপিনিয়ন হতে হয়, সেটা তুমি লিখলা। অপরপক্ষ যদি লেখে সুখ নিয়ে লেখে, যদি টাকা দিয়ে সুখ কেনা যায় না বলা মানুষটাও কিন্তু ঠিক সেম ভাবে যাবে, বিভিন্ন এক্সাম্পল দিয়ে দেখাবে যে কোটি কোটি টাকার মানুষ একজন
কিন্তু বাসায় একা থাকে, তার বন্ধু ভাই কেউ নাই, তার প্রিয় মানুষ যাকে সে মনে করে সেও আসলে টাকার জন্য তার সাথে সম্পর্ক করেছে কিংবা তার সাথে যুক্ত আছে। এইসব অনুভূতি গুলো কিংবা ডিপ্রেশন তাদের, তারা আসলে সমাজে অনেক সম্মান পায় কিন্তু ভালোবাসা পায় না, তাই তারা শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়। এরকম উদাহরণ পৃথিবীতে অনেক আছে, অনেক টাকার মালিক কিন্তু শান্তি নেই উদাহরণ আছে। তারপরে যে আরো কয়েকটা তুমি এক্সাম্পল আনলে যে এই এই জিনিসগুলো দিয়ে দেখা যায় যে টাকা দিয়ে কিন্তু আসলে সেটা মানে পাওয়া যাচ্ছে না। বন্ধুদের সাথে একটা নির্ভেজাল আড্ডা দিচ্ছি আমরা, অথবা চায়ের দোকানে বসে, টঙের দোকানে বসে হয়তো আড্ডা দিচ্ছি, সেই যে আড্ডা দেওয়ার আনন্দটা সে কোটি টাকা দিয়ে কিন্তু আসলে পাওয়া যায় না, যদি ওই বন্ধুগুলো না থাকে, ওই কাছের মানুষগুলো না থাকে। তো সেই জায়গায় সেই রকম কয়েকটা পয়েন্টে তুমি বিপক্ষের আলাপ করলে, বিপক্ষের আলাপের পরেও তোমার বিপক্ষের আলাপটা এগেনস্টে যারা বলতেছে তাদের কথা লিখলে, তারপর তুমি কাউন্টার দিলে, কনফার্মেশন দিলে। তো এই মতামত তুমি রচনা যারা লিখছো তারা ভেবে দেখো, তারা কিন্তু খুব বেশি লজিক্যাল পয়েন্ট লিখতে পারো না, তাই সেই তুলনায় আমি নাম্বার ভালো দিচ্ছি। তো সেই জন্য রচনাগুলো নিয়ে কিন্তু আমাকে কাজ করতে হবে। তাহলে দেখো, আমি যদি আমার 20টা খাতার কথা মনে করি, এখন যদি আমার সাথেই আছে খাতাগুলো, আমার 20 জন শিক্ষার্থী মক 3 দিলে, তো এই 20 জনের খাতায় যদি আমি চিন্তা করি, ম্যাক্সিমামের খাতায় কিন্তু লিখতে পারতেছো, লেখার যে বেসিক ডিমান্ড সেটা কিন্তু ফুলফিল হচ্ছে। সেই অনুযায়ী তোমরা কিন্তু নাম্বারও পাচ্ছ। কেউ যদি 90-তে 60 পাও, 60 প্লাস পাও, তো ভালো নাম্বার, তো ক্যামব্রিজের দেওয়া নাম্বারের সমান। কিন্তু এটা কিন্তু আমার কনসিডারেশনে আছে, তুমি লিখতে পারো, সেটা আমার ভালো লেগেছে। হঠাৎ করে একটা পরীক্ষা নিয়েছি, সেরকম প্রিপারেশনের সুযোগ দেইনি, তারপর লিখতে পেরেছে, সেটা কিন্তু আমার আনন্দের জায়গা, সেই আনন্দের জায়গা থেকে কিন্তু আমি নাম্বারটা একটু বেশি দিয়েছি। কিন্তু ভুল যেগুলো রয়েছে এই চিঠির ক্ষেত্রে কিংবা রচনার ক্ষেত্রে, ছোট ছোট যে জায়গাগুলো খুবই নোটিশ করতেছি না আমরা, কিন্তু সেই জায়গাগুলোর জন্য কিন্তু আমাদের নাম্বারটা কমে যাবে। এ স্টার এবং এ স্টার না পাওয়াদের পার্থক্যটা কিন্তু ওই জায়গা। তো আমরা সবাই চাই এ স্টার পাবো, কিংবা অন্তত এ তে এ পর্যন্ত থাকবো, আমরা বি তে থাকার মানুষ না, আমরা এ স্টারে থাকার মানুষ। সেটা যদি হতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গাগুলো দেখতে হবে। আমি সবাইকে বলবো, খাতাটা যখন দিব নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে যেহেতু ফিডব্যাকটা দিচ্ছি না, তোমরা নিজেরা আমার এই ফিডব্যাকটার সাথে তোমার খাতাটা একটু মিলিয়ে দেখবা যে আমি তাও ভুল বলেছি কিনা। এবং যদি কোনো বিষয় আলোচনা বাদ পড়ে যায়, অবশ্যই তুমি জিজ্ঞেস করবে। তোমার খাতায় যদি কোনো জায়গায় মনে হয় যে আমি অকারণে নাম্বার কেটেছি, কিংবা যেভাবে মার্কিং করছি, যেভাবে কম লিখছি, সেই তুলনায় আসলে আমি আমার ফিডব্যাকে তেমন কিছু বলি নাই, এরকম যদি মনে হয়, তাহলে সেই স্পেসিফিক খাতাটা আমাকে দেখাবা, আমি সেটা দেখে তখন সেই মোমেন্টে আমি তোমাকে ফিডব্যাক দিয়ে দিবো। তো সবাই ভালো থাকো, আমি একটু পরেই পেপার 2 এর ফিডব্যাকটা তৈরি করে ফেলবো এবং তোমাদেরকে পাঠাবো। সবাই ভালো থাকো। ধন্যবাদ।